আসসালামু আলাইকুম। আমাদের এই একটা সৃজনশীল প্রশ্ন যার উদ্দীপকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y ইকুয়াল টু 2। বৃত্তের একটি স্পর্শক 3x প্লাস 4y মাইনাস 9 ইকুয়াল টু 0। তো আমাদের তিনটা প্রশ্ন দেওয়া আছে। এইটা বৃত্ত অধ্যায়ের উপর সৃজনশীল, যেটা রাজশাহী বোর্ড 2023-এ এসেছিল। তো এটা আমরা সমাধান করব। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করি। তো ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে একটি বৃত্তের কেন্দ্র 6, π/4 এবং ব্যাসার্ধ 5 একক হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমরা একটু লিখে নেই। দেওয়া আছে কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 6, π/4 এবং ব্যাসার্ধ দেওয়া আছে, যেটা দেওয়া আছে 5। এতটুকু দেওয়া আছে, আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে দেখতেছি আমাদের যে কেন্দ্রটা দিয়া দিছে এটা একটা স্থানাঙ্ক, এটা একটা পোলার স্থানাঙ্ক। তো আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি একটা সূত্রের সাহায্যে। তবে সেই ক্ষেত্রে কেন্দ্রটা হইতে হয় কার্তেশীয় স্থানাঙ্কে। কার্তেশীয় স্থানাঙ্কে ভুজকে আমরা এক্স বলি আর কোটিকে বলি ওয়াই। আর এখন যেটা দেওয়া আছে এটা হলো পোলার স্থানাঙ্ক, যেখানে আমরা এই ভুজটাকে বলি আর কোটিটাকে বলি থিটা, মানে আর এবং থিটা দিয়ে দিয়েছি। তো আমাদের এইটাকে কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে নিতে হবে। লিখবো এখানে 6, π/4, বা এখানে না লিখি ধরি, যেহেতু এটা একটা পোলার স্থানাঙ্ক এটাকে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে নিতে হবে। দেখবো ধরি 6, π/4 বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই। এখানে এটাকে বলি আর, এটাকে বলি থিটা। আর ইকুয়াল টু 6 এবং থিটা ইকুয়াল টু π/4। ঠিক আছে, কারণ পোলার স্থানাঙ্ক মানে কি আর থিটা। তো এখানে আর এবং থিটা পাইলাম। এখন কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই আমার বের করতে হবে। দেখবো আমরা যে সূত্রগুলো জানি কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের সম্পর্কিত যে সূত্রগুলো, যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, আরেকটা জানি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো এক্স বের করার জন্য আমার যখন পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তখন এক্স বের করার জন্য আমরা লিখি কি আর কস থিটা, আর ওয়াই বের করার জন্য লিখি আর সাইন থিটা। এই দুইটা সম্পর্ক আমাদের কি জানতে হবে। আর এর মান হইল 6, তারপর কস থিটার মান হলো π/4, এখানে আর এর মান 6, সাইন থিটার মান কত π/4। তো এখানে 6 cos π/4, π/4 মানে 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হলো 1/√2। এখানেও sin 45 ডিগ্রির মান হলো 1/√2। তারপর এই 6 কে √2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সেটা হবে 3√2। এখানেও সেম মান আসবে যেহেতু এক। তো এটা কিভাবে আমরা এই যে 6 কে লিখতে পারি 3 × 2 আর নিচে আছে √2। এই 2 বলতে আমরা কি বলতে পারি 3 × 2টা √2, দুইটা √2 মিলেই তো √2 হয়, মানে দুইটা √2 মিলেই তো 2 হয়। আর নিচে আছে √2, একটা একটা কাটলে 3√2 থাকে। ওকে, তাহলে আমরা x এর মান এবং y এর মান পাইলাম। দেখো সুতরাং কেন্দ্র xy
ইকুয়াল টু 3√2 কমা 3√2, কারণ x এর মানও 3√2, y এর মানও 3√2। তো আমরা কেন্দ্র পাইলাম এবং ব্যাসার্ধকে আমরা সাধারণত r দিয়ে প্রকাশ করি। এই কেন্দ্রটাকে আর ব্যাসার্ধকে আমরা r দিয়ে প্রকাশ করি, লিখলেও হইলো না লিখলেও হবে। ব্যাসার্ধ r কত দেওয়া আছে আমাদের? 5। ব্যাসার্ধ r হলো 5। ওকে, তাহলে আমাদের এই কেন্দ্র এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। লিখব এখন 3√2 কমা 3√2 কেন্দ্র এবং 5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। যদি আমাদের বিন্দুটা একদম কার্তেশীয় স্থানাঙ্কে দিয়ে দিত তখন কিন্তু একদম ছোট অঙ্ক, আর 2 নম্বরে ছোটই দেওয়ার কথা, কিন্তু এখানে আমাদের একটা ঝামেলা করে দিছে পোলার স্থানাঙ্ক। সেই পোলার স্থানাঙ্কটাকে আমাদের আগে কার্তেশীয় করে নেওয়া লাগছে, তারপরে সেই কেন্দ্র আর ব্যাসার্ধ তো দেওয়াই আছে, ব্যাসার্ধটা দিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করি। তো আমাদের সূত্রটা কি? সূত্রটা যদি আমি লিখি, যেটা অন্য কালার দিয়ে লিখতে পারি, যদি আমাদের কেন্দ্র হয় আলফা বিটা, আমরা একটু শর্টকাটে লিখবো, কেন্দ্র হয় যদি আলফা আর বিটা, মানে ভুজকে আলফা আর কোটিকে বিটা, আর ব্যাসার্ধ যদি হয় আর, ঠিক আছে। কেন্দ্রকে আমরা আলফা বিটা না ধরি, আমরা সাধারণত বইয়ে যেভাবে লিখি সেটা লিখি, যে কেন্দ্র যদি আমাদের হয় এইচ আর কে, আর ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে ওই বৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস, এক্স সব সময় থাকবে, এক্স মাইনাস আমাদের যে কেন্দ্র সেই কেন্দ্রের ভুজ, মানে এক্স মাইনাস এইচ স্কোয়ার, প্লাস দিয়ে ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি কে কে স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ হলো আর। এইটা হলো আমাদের সূত্র, ঠিক আছে, যখন কেন্দ্র এইচ কে আর ব্যাসার্ধ আর হবে, ঠিক আছে। এই সূত্রটাই আমরা ব্যবহার করবো, এটা আবার লিখবো না, কিন্তু এটা লিখবো না, এটা আমরা লিখে দিলাম সূত্রটা। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ লিখছি, এবার লিখবো, অ্যাপ্লাই করবো এই সূত্রটা, যে এক্স মাইনাস কেন্দ্রের ভুজ কত আছে আমাদের? 3√2, তাহলে লিখবো 3√2, তারপর হোল স্কোয়ার, মানে এক্স মাইনাস কেন্দ্রের ভুজ আছে 3√2, তারপর স্কোয়ার, হোল স্কোয়ার আর কি, প্লাস দিয়ে ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি, সেটা আছে কত? 3√2 হোল স্কোয়ার, তারপর ইকুয়াল দিয়ে ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ কত আছে? 5, তাহলে 5 স্কোয়ার। তার মানে আমাদের যখন কেন্দ্র এবং ব্যাসার্ধ দিয়ে দিবে তখনই আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে বৃত্তের সমীকরণ একদম ইজিলি নির্ণয় করতে পারি। তো এটাকে আমরা এখন কি সমীকরণটা একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এটাকে হোল স্কোয়ার করে ফেলি। এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবে, এখানেও a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবে। তো এখানে হবে এক্স স্কোয়ার, তারপর মাইনাস 2ab, মানে এই দুইটা গুণ করে তার সাথে 2 গুণ, তার মানে 6√2x, তারপর প্লাস দিয়ে এইটাকে স্কোয়ার করতে হবে, এইটাকে স্কোয়ার করলে হবে 9 আর 2 18, তারপরে প্লাস দিব, এটাকে y কে স্কোয়ার করব, এটাকে ওই যে 2ab মাইনাস 6√2y, তারপরে প্লাস দিয়ে এই 3√2 কে স্কোয়ার, তোমরা ভাঙ্গিয়া প্রয়োজনে করতে পারো। এটাকে স্কোয়ার 3 কে স্কোয়ার করলে 9, না √2 কে স্কোয়ার করলে 2, 9 আর 2 18 ইকুয়াল টু এখানে হইতেছে 25। তো এই জায়গায় আমরা সবগুলো একত্রে লিখে ফেলি, এক্স স্কোয়ার লিখলাম, তারপর ওয়াই স্কোয়ার লিখলাম, তারপর মাইনাস দিয়ে 6√2x লিখি, তারপর মাইনাস দিয়ে 6√2y লিখি, তারপর এখানে দেখতেছি 18 কত? 36, আর এই 25 এই পাশে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাইব। 36 থেকে যদি 25 বিয়োগ করি থাকবে কত? 11 থাকবে, তাহলে প্লাস 11 ইকুয়াল টু 0। তাহলে এইটাই হলো আমার নির্ণয় বৃত্তের সমীকরণ।
এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারছো। তারপরে খ নাম্বার প্রশ্নটা, উদ্দীপকে উল্লেখিত বৃত্তে এরূপ দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা উদ্দীপকের স্পর্শকের উপর লম্ব। মানে আমাদের দুইটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে যেইটা আমাদের এই বৃত্তের হবে স্পর্শক, এবং সেই স্পর্শক দুইটা আমাদের এই যে একটা স্পর্শক দিয়ে দিছে এইটার লম্ব হইতে হবে, যে উদ্দীপকের স্পর্শকের উপর লম্ব। তো আমরা এটা চিত্র আঁকে একদম ভালো করে বুঝবো। তো আমাদের যে দেওয়া আছে এটা আমরা লিখে নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y ইকুয়াল টু 2। এই 2টা এই পাশে পাঠালে মাইনাস 2 হয়ে যাইব। তো এটা আমরা লিখি খ নাম্বার প্রশ্ন এইখানে বা দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ছিল মাইনাস 2x প্লাস 2y, ঠিক আছে, মাইনাস 2x প্লাস 2y মাইনাস 2x প্লাস 2y ইকুয়াল টু 2। তো এটাকে আমরা একটা লাইন করে আমরা নাম্বারিং করি, y স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y, এই 2টা এই পাশে পাঠাতে মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমরা এক নাম্বার দিয়ে আনি, যেটা দেওয়া আছে সেটা নাম্বারিং করি। তারপরে দিছে স্পর্শকের সমীকরণ দিয়ে দিছে, মাউস কাজ করতেছে না, একটু ওয়েট করি, হ্যাং হয়ে গেছে, ঠিক হইছে। এইবার আমরা একটু স্পর্শকের সমীকরণটা দেখি। স্পর্শকের সমীকরণটা দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 9 ইকুয়াল টু 0। 3x প্লাস 4y মাইনাস 9 লিখবো স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ 3x প্লাস 4y মাইনাস 9 ইকুয়াল টু 0। এটা দিয়ে দিলাম 2 নাম্বার। একটু চেক করে আসি ভালো মতো, ভুল তুললে তো আবার বিপদ। 3x প্লাস 4y মাইনাস 9 ইকুয়াল টু 0, একদম পারফেক্টলি হয়েছে। ওকে, 3x প্লাস 4y মাইনাস 9 ইকুয়াল টু 0 আমরা একদম ঠিকঠাক ভাবে তুলে ফেললাম। এইবার আমাদের প্রশ্নটা বলছে আমাদের দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে, সেটা অবশ্যই এই বৃত্তেরই হইতে হবে, ঠিক আছে, এই বৃত্তেরই দুইটা স্পর্শক, এবং সেই দুইটা স্পর্শক হবে আমাদের এই স্পর্শকের লম্ব, ঠিক আছে। যদি আমরা এটা একটু চিত্র অঙ্কন করি জিনিসটা এমন হবে, মনে করো আমরা অন্য কালার দিয়ে আঁকতেছি, এটা হলো আমাদের বৃত্ত, আর একটা স্পর্শকের সমীকরণ দিয়ে দিছে, সেই স্পর্শকের সমীকরণটা হলো এইটা। তো আমাদের এখন দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে, যেটা হবে এই স্পর্শকটার লম্ব। তাহলে আমাদের একটা স্পর্শকের লম্ব এইটা হইতে পারে, টাচ করছে, ঠিক আছে, এইটা একটা স্পর্শক, আর একটা স্পর্শক আমাদের এইটা। এই দুইটা স্পর্শক কি আমাদের এই স্পর্শকের সাথে লম্ব, মানে আমরা দুইটা নাম্বারিং করি, এটা 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, ঠিক আছে। এই দুইটা স্পর্শক আমরা বের করব। এই দুইটা স্পর্শক কি আমাদের উদ্দীপকে যে দেওয়া যে স্পর্শকটা সেইটার সাথে লম্ব থাকবে, ঠিক আছে। তো আমরা যে দুইটা স্পর্শক বের করব, আমরা ধরে নিলাম আমরা একটা স্পর্শক বের করব, সেই একটা স্পর্শক আমাদের এই স্পর্শকটার সাথে লম্ব, বা লিখবো লিখবো 2 নং আমাদের যে স্পর্শকের সমীকরণ দুইটা আমরা বের করব, সেই দুইটা কি এই স্পর্শকের লম্ব। লিখব 2 নং স্পর্শকের লম্বের সমীকরণ, লম্বের সমীকরণ। তো সরল রেখা থেকে কিন্তু আমরা লম্বের সমীকরণ নির্ণয় করা জানি, যে আমাদের এক্স আর ওয়াই এর সহগ এক্সচেঞ্জ হয় এবং চিহ্ন একটা পরিবর্তন হয়। যেমন এটা ওয়াই এর সহগ আছে 4, এটা এক্স এর সহগ হয়ে যাবে, আর এক্স এর সহগ আছে 3, এটা হয়ে যাবে ওয়াই এর সহগ, এবং যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করতে হবে। যেমন ওয়াই এর সহগ 4 আছে, আমরা এখানে এক্স এর সহগ 4 বানাইলাম, মানে 4x, চিহ্ন কিন্তু চেঞ্জ করি নেই, 4 ছিল 4ই রাখছি।
এক্স এর সহগ 3 আছে, এটা আমরা ওয়াই এর সহগ বানাই ফেলবো, কিন্তু এখানে আমরা লিখবো -3। ঠিক আছে, তাহলে আমরা চেঞ্জ করলাম, তারপর একটা প্লাস ধ্রুবক দিয়ে দিতে হবে কে ইকুয়াল টু 0, তাহলে লম্বের সমীকরণ হয়ে যায়। তাহলে এটা দিলাম আমাদের 3 নম্বর সমীকরণ। তার মানে আমাদের উদ্দীপকের যে স্পর্শক সেটা লম্বের সমীকরণ কিন্তু বের করে ফেলছে, কিন্তু এখানে আমাদের একটা কে আছে, এই কে এর মানটা বের করলে আমাদের এই লম্বের সমীকরণটা একদম সম্পূর্ণ হবে। যেহেতু আমাদের এই স্পর্শকের লম্বের সমীকরণ 2টা, তাহলে আমরা কে এর মানও পাবো কয়টা? 2টা পাবো, আর 2টা পাইলে 2টা সমীকরণ হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করে ফেলছি। এখন একটা স্পর্শকের সমীকরণ নির্ণয়ের জন্য আমরা একটা শর্ত ব্যবহার করব, সেটা হলো যেই বৃত্তের স্পর্শক বের করব সেই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা লাগবে। তো আমাদের তো 1 নং বৃত্ত, তাই না? এই 1 নং বৃত্তের স্পর্শকই তো আমরা বের করতেছি, তাহলে এই 1 নং বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। লিখবো 1 নং বৃত্তকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ জানার জন্য কার সাথে তুলনা করি? x² + y² + 2gx + 2fy + c, বৃত্তের একটা আদর্শ সমীকরণ, তাই না? ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি, তুলনা করলে আমাদের জি এর মান কত হইতেছে আমরা একটু দেখি। জি হলো কি, দেখো এক্স এর সহগ হলো কত? 2g, তার মানে এক্স এর সহগ যা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে জি এর মান আমরা পাওয়া যাবে। তাহলে এক্স এর সহগ আছে -2, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? -1। আবার ওয়াই এর সহগ যা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এফ এর মান পাওয়া যাবে। তো এখানে আছে 2, তার মানে হবে 1, আর এখানে ধ্রুবক আছে -2, তার মানে সি এর মান হলো -2। আমরা তুলনা করে আশা করি পারি। জি এর মান আমরা পাবো -1, তুলনা করে এফ এর মান আমরা পাবো 1, এবং সি এর মান আমরা পাইছি -2, কারণ এখানে ধ্রুবক সি, এখানে ধ্রুবকও আছে আমাদের -2। কি বললাম? জি এর মানটা কি পাবো? এক্স এর সহগ যা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা জি এর মান পাবো, আবার ওয়াই এর সহগ যা থাকবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে এফ এর মান পাবো। তো আমরা জি এফ সি এর মান বের করলাম। এবার লিখবো সুতরাং 1 নং বৃত্তের কেন্দ্র, বা লেখা লাগবে না, কেন্দ্রকে আমরা বলি -g - f। কেন্দ্র মানে কি? -g - f। তো জি এর মান যদি -1 হয় তাহলে -g এর মান কত হবে? 1 হবে। জি এর মান -1, তাহলে -g এর মান কত হবে? 1। আবার f এর মান যদি 1 হয় তাহলে -f এর মান কত হইব? -1। কেন্দ্র মানে হলো -g - f, এটা আমরা জানি। তাহলে কেন্দ্র কিন্তু আমরা বের করে ফেললাম। ব্যাসার্ধ ইকুয়াল টু √, সূত্রটা আমাদের মনে রাখতে হবে, g² + f² - c। তো এখানে আমরা জি এর মান, এফ এর মান, সি এর মান বসাই দিই, আমরা কিন্তু ব্যাসার্ধ পাওয়া যাবে। জি এর মান হলো -1, তাই না? -1 কে স্কয়ার করলে কি হবে? 1ই হবে। তারপর প্লাস এফ এর মান 1 কে স্কয়ার করলে কত হবে? 1ই হবে। সি এর মান -2, তাহলে এখানে -2 বসাই দিই, মাইনাস মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে +2। তাহলে ভিতরে হইতেছে 4 কে রুট করলে কত? 2। তাহলে ব্যাসার্ধ কিন্তু পাওয়া গেছে। এখন ব্যাসার্ধ যখন পাওয়া যাবে, ব্যাসার্ধ পাওয়া গেলাম, কেন্দ্র পাওয়া গেলাম, আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যে স্পর্শক বের করবো সেই স্পর্শকের সমীকরণ কিন্তু আমি বের করে রাখছি। একটা স্পর্শক হওয়ার যে শর্ত সেটা আমরা এখানে ব্যবহার করবো। একটা স্পর্শক হওয়ার শর্ত কি সেটা আমরা একটু এখানে রেখে দিই, যে একটা বৃত্ত, এই বৃত্তের হলো এটা একটা স্পর্শক হবে তখনই যখন এই কেন্দ্র থেকে এই স্পর্শকের যে দূরত্ব সেইটা যদি ব্যাসার্ধের সমান হয়। কারণ কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব সবসময় কি? ব্যাসার্ধ। এটা আমাদের মনে রাখতে হবে। এটা হলো এক কথায় স্পর্শক হওয়ার শর্ত। এটা আমরা এখন ব্যবহার করব। আমরা কিন্তু স্পর্শক বের করছি এইটা, তাই না? এটাই তো আমাদের স্পর্শক। লম্বের সমীকরণটা, ওই যে আমাদের যে স্পর্শকের সমীকরণ সেটা লম্বের সমীকরণটাই তো স্পর্শক। তো আমরা স্পর্শকের সমীকরণ বের করছি, যেখানে শুধু আমাদের কে এর মানটা
অজানা, কে এর মান বসাইলেই আমাদের অ্যান্সার কমপ্লিট। তো কে এর মান জানার জন্য আমরা কি স্পর্শক হওয়ার যে শর্ত সেটা ব্যবহার করব। একটু নিচে যাইতে হইব, কাজ করতেছে না কেন। দাও, এইবার আমরা এই শর্তটা ব্যবহার করব। লিখবো আমরা জানি, মানে কে এর মানটা কিভাবে বের করব। আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ। ইকুয়াল টু কি? ব্যাসার্ধ। এটা আমরা জানি, বা এটা শর্ত, স্পর্শক হওয়ার শর্ত। আমরা জানি কেন্দ্র হতে, যে বৃত্তের কেন্দ্র, এটা হলো বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে যে স্পর্শকের যে দূরত্ব, এই কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু কি হবে? ব্যাসার্ধ। যদি না হয় তাহলে তার স্পর্শক হইব না। যেহেতু এটা স্পর্শক, তার মানে এই শর্ত ও মেনে চলছে। তো আমরা তো কেন্দ্র জানি, স্পর্শকও জানি, তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব আমরা বের করব। তো আমাদের কেন্দ্র হইল 1 - 1, আর স্পর্শকটা হইলো এইটা 4x - 3y + k। আমি এই সমীকরণটা একটু আমাদের সুবিধা হচ্ছে এই জায়গায় লিখে দেই, যে এই পাশে যে স্পর্শকটা, তাই না, আমরা একটু এখানে লিখে দেই যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। 4x - 3y + k = 0। কেন্দ্র হইল 1 - 1, ঠিক আছে। আর ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ আমরা পাইছি 2, এই পাশে লিখে। ওকে, তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বের করবো। লম্ব দূরত্ব কিভাবে বের করে? আমাদের যে সমীকরণ, মানে একটা রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব, সেটাই লম্ব দূরত্ব। তাহলে আমরা কি করি? এই বিন্দুটা এক্স ওয়াই এর জায়গায় বসায় দিই, আর বাকি সব সেম থাকে। অবশ্যই আমাদের ইকুয়ালের এই পাশে কি রাখতে হয়? শূন্য রাখতে হয়। শূন্য আছে তো ঝামেলা নেই। আমরা এক্স ওয়াই এর জায়গায় কি করবো? যেই বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করবো সেই বিন্দু বসাবো। তাহলে এক্স এর জায়গায় এই যে আমাদের বিন্দু কত আছে, কেন্দ্রটা হলো 1 - 1, তাহলে সেটা বসাবো। তো লম্ব দূরত্ব নিচে লিখবো 4 × এক্স এর জায়গায় কত লিখবো? 1 লিখবো, মানে কেন্দ্রের ভুজ। মাইনাস আছে, তারপর 3, ওয়াই এর জায়গায় কত লিখবো? -1, ব্র্যাকেট দেই যেহেতু -1। তারপর আমাদের এখানে যা আছে প্লাস কে আছে, প্লাস কে লিখ। তারপর ডিভাইড করব, ডিভাইডেড বাই √ওভার দিব। √ওভার দিয়া আমাদের এই এক্স এর আর ওয়াই এর যে সহগ থাকবে, সেই সহগ দুইটাকে বর্গ করে যোগ করব। যেমন এক্স এর সহগ আছে 4, তাহলে লিখবো 4², তারপর যোগ দিব। ওয়াই এর সহগ আছে -3, সামনে যে চিহ্ন সেটা সহ লিখতে হবে। -3, এই -3 কে স্কয়ার, তারপর একটা মডুলাস দিয়ে কি করবো? মডুলাস দিয়ে, ঠিক আছে। তাহলে কারণ মডুলাস দিব, কারণ লম্ব দূরত্ব তো ঋণাত্মক হবে না, এই জন্য মডুলাস দেওয়া। তাহলে লম্ব দূরত্ব ইকুয়াল টু কত? ব্যাসার্ধ কত? 2। এটা ক্যালকুলেশন করলে আমরা কে এর মান পাওয়া যাবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, দেখি কেমন ক্যালকুলেশন হয়। মডুলাস দিলাম, ভগ্নাংশ দিয়ে দিলাম। এখানে 4, এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাব, তাহলে +3 + k। আর এখানে 16 আর 9 25, 25 এখানে √25 কে রুট করলে 5, মডুলাস দিয়ে দিলাম 2। এই মডুলাস সরাইতে গেলে এখানে কি করতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। তবে মডুলাস আলাদা পদকে যদি স্কয়ার করো তাহলে কিন্তু আর প্লাস মাইনাস দেওয়া লাগবে না, কারণ প্লাস মাইনাস কে স্কয়ার করলে কি হয়ে যাবে? প্লাস ইউ হয়ে যাবে। তো এখানে 7 + k আর নিচে 5, মডুলাস সরাই দিছি। সরাই দিলে এখানে কি করতে হবে? প্লাস মাইনাস দিতে হবে, +-2। তো এখানে তাহলে 7 + k, +-2 এর সাথে 5 গুণ করলে +-10। তাহলে আমরা একবার প্লাস ব্যবহার করবো, একবার মাইনাস ব্যবহার করবো। তাহলে কে এর আমরা দুইটা মান পাবো। কে এর মান যখন আমরা +10 ব্যবহার করতেছি, এটা মনে করো রাফ, একসাথে লিখবা, একটা +10 আর একটা হলো -10, ঠিক আছে। 7 দুই পাশে পাঠাইলে -7, উভয় ক্ষেত্রে -7 হবে। তাহলে এক ক্ষেত্রে হইতেছে 3, আর এক ক্ষেত্রে হইতেছে -17। তাহলে আমরা দুইটা মান পাইতেছি। এই 7টা ওই পাশে পাঠাইলে -7 হবে। একবার +10 ব্যবহার করতেছি, একবার -10 ব্যবহার করতেছি। তুমি প্রয়োজন এভাবে লিখতে পারো যে +10
-7, -10 -7। সুতরাং কে ইকুয়াল টু এক লাইনে দেখলে হবে 3 -17। আমরা জানতাম কারণ দুইটা সমীকরণ হবে যেহেতু, এই জন্য কে এর মান কিন্তু আমরা দুইটাই পাইছি। এই কে এর মান কোথায় বসাবো? ওই যে অসম্পূর্ণ সমীকরণ আমরা তো বেরি করে রাখছি, আমরা তো স্পর্শকের সমীকরণ বেরি করে রাখছি, সেইখানে বসাই দিব। কারণ এইটাই তো আমাদের উদ্দীপকের যে স্পর্শক তার লম্ব, সেইটাই তো আমাদের অ্যান্সার। তো সেইটাই কিন্তু আমাদের আছে, শুধু কে এর মান বের করার জন্য আমরা কি স্পর্শকের শর্ত ব্যবহার করছি, হয়ে গেছে। কে এর মান বসাই দিব, একটা হলো 4x - 3y প্লাস দেখো 3 নঙে, হ্যাঁ 3 নঙে মানগুলো বসাবো। প্রচুর ডিস্টার্ব করতেছে, আমরা 3 নঙে কে এর মান বসাই দিব। 4x - 3y প্লাস কে দেখবো 3 নঙে কে এর মান বসাই। 4x - 3y 4x - 3y প্লাস কে, তো কে যায় কত বসাবো 3 ইকুয়াল টু 0। তারপর এবং 4x - 3y কে এর মান আরেকটা হলো -7 ইকুয়াল টু 0। 3 নঙে আমরা কে এর মান বসাই, ঠিক আছে। দেখবা দুইটা সমীকরণ নাম্বারিং করতে পারো, তারপর বলতে পারো এটাই হলো আমাদের স্পর্শকের সমীকরণ, নির্ণয় স্পর্শকের সমীকরণ অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে আমাদের গ নাম্বার প্রশ্ন হলো 4 - √3 বিন্দু থেকে উদ্দীপকের বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয়। ওকে, মানে এইবার আমাদের ওই বৃত্তেরই একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে এবং স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সেইটা অবশ্যই হবে 4 - 3 বিন্দু থেকে আর কি। তো আমরা -2x সমীকরণটা একদম মুখস্থের মতো করে দেখি, -2x + 2y - 2 4 - 3। ওকে, গ নাম্বার প্রশ্ন আমাদের বৃত্তের সমীকরণটা লিখে ফেলি এখানে। বৃত্তের সমীকরণ x² + y² - 2x + 2y = 2 ছিল, সেটা এই পাশে পাঠিয়ে দিই, -2 = 0। খ হইতে পাই, যেহেতু ক্ষয় তো আমরা করছি তাই এখানে আর করার প্রয়োজন নেই। তারপরে আমাদের 4 - 3 বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করতে হবে। চিত্র একে বুঝাইতে আসছি, দেখো খ হতে পাই কেন্দ্র ছিল 1 - 1 আর ব্যাসার্ধ ছিল 2। ঠিক আছে, এটা আমরা লাগবে কারণ স্পর্শকের সমীকরণ বের করতে গেলে কেন্দ্র আর ব্যাসার্ধ লাগে, ওই যে স্পর্শকের শর্ত ব্যবহার করব। এখন লিখব যে 4 - 3 বিন্দু হতে 1 নং বৃত্তের যে স্পর্শক তার দৈর্ঘ্য কমা আমাদের একটা বিন্দু হইতে স্পর্শক। আমরা যদি চিত্র আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করি এই হলো আমাদের বৃত্ত, আমাদের একটা বিন্দু দিয়া দিছে, বহিরাগত একটা বিন্দু দিয়া দিছে, এই একটা বিন্দু দিয়া দিল। এখন এই বিন্দু থেকে আমাদের একটা স্পর্শক আছে, যেমন স্পর্শকটা আমাদের হইতে পারে কেমন, এমন। এই যে এই স্পর্শকটার দৈর্ঘ্য বের করতে বলছে, এই বিন্দু থেকে স্পর্শকের স্থান পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তারপর এইটা স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তো এরকম যখন থাকবে তখন আমরা একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা হইল, যদি আমাদের সূত্রটা আমরা একটু এখানে অন্য কালার দিয়ে লিখি, যেটা তোমরা অঙ্কে লিখবা না। যদি আমাদের বিন্দুটা হয়
যে কোনো বিন্দু, সেটা হয় x1 y1 বিন্দু থেকে যদি আমাদের বৃত্তের সমীকরণটা হয় যে কেমন, এখানে যেমন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি লিখলাম, ঠিক আছে। আমাদের বৃত্তের সমীকরণ এমন থাকলো, আর এই বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব, হ্যাঁ, তখন সেটা স্পর্শকের দূরত্বটা হবে, প্রথমে আমাদের কি করতে হবে, একটা রুট দিয়ে দিতে হবে। আর এই এক্স ওয়াই এর জায়গায় আমাদের যে বৃত্তের সমীকরণটা, সেই এক্স ওয়াই এর জায়গায় আমাদের এই বিন্দুটা বসাইতে হবে। মানে এক্স এর জায়গায় হবে x1 হবে স্কোয়ার, ওয়াই এর জায়গায় হবে y1 স্কোয়ার, তাহলে 2g, এক্স এর জায়গায় হবে x1, 2f, ওয়াই এর জায়গায় হবে y1, তারপর a প্লাস সি যেমন আছে তেমনই থাকবে। এইটা করলে যা হবে সেটাই হলো আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এই সূত্রটা কি করবো এখন, ব্যবহার করব। এতটুকু লিখবো না, আমরা একটু ব্যবহার করি। যেহেতু 4 মাইনাস 3 বিন্দু হইতে, তাহলে আমাদের সুতরাং দৈর্ঘ্য দিয়া আমাদের যে সমীকরণটা, সেই বৃত্তের সমীকরণ এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় তো আমরা বসাবো -2x + 2y - 2। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, একটা রুট দিতে হবে। এক্স এর জায়গায় কত লিখবো, 4, তাহলে 4 স্কোয়ার, তারপর প্লাস দিয়ে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার জায়গায় কত লিখবো, -3 স্কোয়ার, তারপর -2x, -2x, 2x এর জায়গায় কত লিখবো, 4, তারপর প্লাস 2y, ওয়াই জায়গায় কত লিখবো, -3, তারপর ছিল -2, ঠিক আছে, ইকুয়াল টু 0 থাকবে সবসময়। মানে 0-র এই পাশে যা থাকবে সেখানে আমরা এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় বিন্দুটা বসাবো। এবার এটাকে সমাধান করে ফেলি। সমাধান করলে কেমন হয় দেখি, রুট দিয়ে নেই। এখানে হবে 16, এখানে হবে 9, এখানে হবে -8, এখানে হবে -6, এখানে আছে -2। তো এখানে আমাদের মাইনাস কত কত হইতেছে, -6, -2, -8, -8, -8, -16, -16, আর এখানে +16 বাদ, তার মানে এখানে থাকতেছে 9, 9 কে রুট করলে কত, 3। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, যেটা হলো 3। ব্যাস, এইবার আমাদের স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তো আমরা প্রথমে স্পর্শকের সমীকরণ বের করব। আমাদের স্পর্শকটা একটা বিন্দুগামী, যেহেতু এই বিন্দুগামী বলে দিছে, মনে করো এটা হলো 4 - 3, তাহলে আমাদের যে স্পর্শকটা এটা কোন বিন্দুগামী, 4 - 3 বিন্দুগামী। তাহলে আমরা 4 - 3 বিন্দুগামী একটা রেখার সমীকরণ বের করে দেব। এই রেখাটা তো অবশ্যই 4 - 3 বিন্দুগামী। তাহলে আমরা লিখব স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ 4 - 3 বিন্দুগামী। ধরি সেই স্পর্শকের যে ঢাল, সেটাকে আমরা ধরে নেই ঢাল ইকুয়াল টু m। সুতরাং সমীকরণটা হবে, আমরা একটা বিন্দু আর একটা ঢাল থাকলে সেই স্পর্শকের সমীকরণটা কেমন হয়, y - y1, y1 হলো এইটা, এটা x1, এইটা y1, তাহলে এখানে হলো -3, তারপর ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট দেই, ইকুয়াল টু m ইনটু x - x1, x1 কত আছে, 4। এই সূত্রটা আমরা জানি যে একটা বিন্দুগামী রেখার সমীকরণ। তো এখান থেকে আমরা লিখতে পারি y + 3, এখান থেকে এটা গুণ করে দিতে পারি, গুণ না করলেও হয় বা গুণ করলেও হয়, mx - 4m। তারপর সবগুলোকে এক পাশে নিয়ে নেই, তাহলে ওই mx, এই y কে ওই পাশে পাঠাইলে -y, এই 3 কে ওই পাশে পাঠাইলে -3, তাহলে -4mটাকে আগে লিখি, তারপর -3 লিখি, ইকুয়াল টু অন্য সাইডে থাকবে 0। তাহলে আমরা কিন্তু স্পর্শকের সমীকরণ বের করে ফেলছি। সেই স্পর্শকের সমীকরণে একটা হাবিজাবি আছে m, এই m এর মানটা আমরা ওই যে শর্ত ব্যবহার করব, সেই শর্ত ব্যবহার করার মাধ্যমে আমরা m এর মান পাইয়া যাব। আর m এর মান পাইয়া এখানে বসাই দিব, তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ কমপ্লিট হয়ে যাবে। কারণ আমাদের স্পর্শকের সমীকরণ শর্ত অবলম্বন করে m এর মান পাবো, আবার বইলা দিছি 4 - 3 বিন্দুগামী, সবই ব্যবহার করছি।
তো আমরা এবার শর্ত ব্যবহার করব, লিখবো আমরা জানি এখানে আমাদের যে কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ। আমরা এটা জানি, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ। আমরা কেন্দ্র জানি, স্পর্শকের সমীকরণও জানি, মানে যেমন ওই এম এর মান থাকা বা এম থাকাকালে যে সমীকরণ ওইটাই স্পর্শকের সমীকরণ। আর ব্যাসার্ধও জানি। তাহলে কেন্দ্র ছিল আমাদের 1 - 1 মনে হয়, আমরা একটু দেখে নেই। 1 - 1, তাহলে আমরা 1 - 1 বসাই দিব। এই সমীকরণটা তো দেখা লাগবে। আমরা এই সমীকরণটার সাথে মানে এই স্পর্শকের সমীকরণ থেকে কেন্দ্রের লম্ব দূরত্ব বের করবো। লম্ব দূরত্ব বের করে কিভাবে? এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় কি করতে হয়? আমাদের বিন্দুটা বসাইতে হয়। আমাদের বিন্দু মানে কেন্দ্রটা বসাইতে হয়। কেন্দ্র তো 1 - 1, মানে এক্স এর জায়গায় বসবে 1, ওয়াই এর জায়গায় বসবে -1। তাহলে এখানে লম্ব দূরত্ব m ইন্টু এক্স এর জায়গায় বসবে 1, তারপর মাইনাস ওয়াই এর জায়গায় বসবে -1। আর বাকি যা আছে সব সেম থাকবে, 4m - 3। ডিভাইডেড করতে হবে, রুট ওভার দিতে হবে। রুট ওভার দিয়ে এক্স আর ওয়াই এর যে সহগ থাকবে সেটার বর্গের যোগফল। এক্স এর সহগ আছে m, তাহলে এখানে m স্কয়ার। তারপর প্লাস দিতে হবে, ওয়াই এর সহগ আছে -1, তাহলে -1 স্কয়ার। মডুলাস দিতে হবে ইকুয়াল টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো 2। মডুলাস সরাই দিলে আমাদের প্লাস মাইনাস দিতে হবে, তো সরাই দিব। এখানে m × 1 মানে m, মাইনাস মাইনাস মিলে +1, -4m - 3। আর নিচে হইতাছে রুট ওভার, এখানে বা দিয়ে দেই m স্কয়ার -1 কে স্কয়ার করলে 1 ইকুয়াল টু, এখানে আমরা প্লাস মাইনাস দিয়ে দেই +-2। এবার দেখতেছি আমরা বাম সাইডে একটা রুট আছে। আচ্ছা, এইটাকে আরেকটু ক্যালকুলেশন করি। এই যে -4m আর এখানে m, তার মানে -3m। আর এখানে আছে +1 আর -3, তার মানে আমরা দেখতেছি -2। আর নিচে আছে রুট ওভার m স্কয়ার +1 ইকুয়াল টু +-2। এবার আমরা উভয় পাশে বর্গ করে দেই। এখানে হবে বর্গ করলে m স্কয়ার +1, রুট কাটা যাবে। এটাকে বর্গ করলে মাইনাসটা কমন নিয়া 3m + 2 হোল স্কয়ার। এখানে প্লাস মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, এখানে হবে 4। দেখতে পাবে বর্গ করে, ঠিক আছে? এখানে লিখে দিলাম বর্গ করে। এখান থেকে সমাধান করলে আমরা m এর মান পাওয়া যাব। তো মাইনাস কে স্কয়ার করলে তো প্লাস হয়ে যাবে, এটাকে a + b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব 3m + 2। তাহলে 3m কে স্কয়ার করলে 9m স্কয়ার, তারপর 2ab, এই দুটো গুণ করে 2 দিয়ে গুণ 6m 12m + 4। আর নিচে যেটা আছে m স্কয়ার +1 ইকুয়াল টু 4। এই m স্কয়ার +1 ওই পাশে পাঠিয়ে দেই, 9m স্কয়ার + 12m + 4। আর এখানে হবে 4m স্কয়ার + 4। উভয় পাশে দেখতেছি আমরা 4 4 আছে, তাহলে এই 4 4 বাদ, বিয়োগে কাটা যাবে। এই এটা কি 4m স্কয়ার, এই পাশে আসলে -4m স্কয়ার, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5m স্কয়ার + 12m। তাহলে এখান থেকে আমরা m কমন নিয়ে 5m + 12 ইকুয়াল টু 0 ইকুয়াল টু, এখানে m এর মান আমরা দুইটা পাবো, একটা হবে m ইকুয়াল টু 0 এবং আরেকটা পাবো হলো 5m + 12 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা ডাইরেক্ট যদি লিখি m ইকুয়াল টু হবে -12/m, 12/5। তো m এর দুইটা মান পাইছি, তার মানে দুইটা সমীকরণ কিন্তু পাবো, মানে স্পর্শকের সমীকরণ দুইটা পাবো। সেটা আমি বুঝাইতেছি কেমনে দুইটা। এখন এই m এর মানটা কোথায় বসাবো? ওই যে আমরা তো স্পর্শকের সমীকরণ আগেই বের করে রাখছি, যেখানে শুধু আমাদের m এর মানটা অজানা ছিল। তাহলে এখানে আমরা m এর মানটা বসাই দিব, লিখবো 1 নং এ m এর মানটা বসাই দিব।
1 নংয়ে m এর মান বসাই m ইকুয়াল টু 0 হলে ছিল mx, তাই না? 0 ইন্টু x, সমীকরণটা একটু দেখতেই হইব। m ইন্টু x মাইনাস y মাইনাস 4m মাইনাস y মাইনাস y মাইনাস 4m, m এর জায়গায় দেখবো 0, তারপরে মাইনাস 3 মনে হয়, তাও চেক দেই, মাইনাস 3 ইকুয়াল টু 0 তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতেছি এতটুকু শূন্য হয়ে যাবে, 0 মাইনাস y মাইনাস 0 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস y মাইনাস 3 এই দুটাকে ওই পাশে পাঠাইলে হয়ে যাবে y প্লাস 3 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ নাম্বারিং করতে পারি, এটা দিয়ে দিলাম 2 নাম্বার। m এর মান 0 দিলে একটা সমীকরণ পাইলাম, m এর মান বসাবো কত, আরেকটা বসাবো মাইনাস 12/5, m ইকুয়াল টু মাইনাস 12/5 হল, তাহলে mx মানে মাইনাস 12/5 x মাইনাস, এখান থেকে আমরা বসাই দেখে y মাইনাস 4m, m এর জায়গায় দেখবো মাইনাস 12/5, তারপর মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে মাইনাস 12/5 বসাইবো। এইবার সবাইকে আমরা 5 দিয়ে গুণ করি এই ভগ্নাংশগুলো কাটার জন্য। সবাইকে 5 দিয়ে গুণ করলে এখানে হবে মাইনাস 12x, কারণ 5টা কাটা যাবে। এটার সাথে 5 দিয়ে গুণ করলে হবে মাইনাস 5y, এটার সাথে 5 গুণ করলে 5 কাটা যাইব, তাহলে এইটা গুণ হয়ে যাব, তাহলে এই মাইনাস মাইনাস মিলে প্লাস 4 12 48, তারপর মাইনাস দিয়ে এটার সাথে 5 গুণ করলে হবে 50 ইকুয়াল টু 0। সবগুলোকে আমরা ওই সাইডে নিয়ে নেব, কারণ এই দুইটা মাইনাস আছে, তার মানে 12x প্লাস 5y, এখানে আমাদের বিয়োগ করলে হবে 33, ওই পাশে গেলে মাইনাস 33 ইকুয়াল টু 0। এটাই দিলাম 3 নাম্বার সমীকরণ। মানে m এর মান বসানোর ফলে আমরা দুইটা সমীকরণ পাইছি, এই দুইটা লিখবো 2 নং ও 3 নং ই, 2 নং ও 3 নং ই, 3 নং ই নির্ণয় স্পর্শকের সমীকরণ, নির্ণয় স্পর্শকের সমীকরণ। আমি একটু দেখায় অ্যান্সার বলতেছি, এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার, লিখে দিলাম অ্যান্সার। তো এর আগে আমরা যে দুইটা সমীকরণ কেমনে সেটা আমরা বুঝাই, চিত্রটা আঁকছিলাম উপরের দিকটা, তাই না? চিত্রটা কই গেল, এই যে, তো আমরা বলছিলাম এই বিন্দুগামী স্পর্শক, তাই না? তো এই বিন্দুগামী স্পর্শক এই একটা হয়েছে, আমরা চাইলে বলতে পারি যে এই বিন্দুগামী স্পর্শক এই যে এইটাও একটা কি, যদি এইটা একটা আঁকি, দেখো এই যেমনি আঁকো এই একটা এটা কিন্তু লম্বই হইতেছে, তাই না? তাহলে এই একটা স্পর্শক এবং এই একটা স্পর্শক, এই দুইটা স্পর্শক। তো আমাদের দুইটা স্পর্শক মানে m এর মান যে কয়টা পাবো, সাধারণত একটা বিন্দু থেকে দুইটা স্পর্শক কি হয় যেটা আমরা বুঝতেছি, ঠিক আছে? তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। তোমরা এটা কয়েকবার করবা, দেখবে একদম ইজি, ঠিক আছে? হয়তোবা ভিডিওতে একটু লং হইতেছে বোঝানোর জন্য, কিন্তু তোমরা করবা, করলে দেখবা এটা একদম সহজ একটা সৃজনশীল ছিল।